ধরে আছেন এবং কতদিনের সম্পর্ক। আমার কাছে আসলে ম্যাটার করে যে যে মানুষগুলোর সাথে আপনি আছেন, যে মানুষগুলোর সাথে আপনি চলছেন, সেই মানুষগুলো আপনাকে আসলে কতটুকু বুঝে, ইভেন আপনাকে কতটুকু শুনে, ইভেন আপনার কষ্টের সময়, আপনার দুঃখের সময় যে মানুষগুলো আপনাকে ইতিবাচক মানে ধারণাগুলো দিয়ে আপনার পাশে থাকে, এবং সবচাইতে বড় কথা যে যারা আপনাকে আসলে দিনের কথা বলে, যারা আপনাকে আল্লাহ তাআলার দিকে এগিয়ে যেতে আরো বেশি সাহায্য করে এই বিষয়গুলো। যেহেতু আমরা মুসলিম, যার যার ধর্ম তার তার জায়গায়, তো অ্যাজ এ মুসলিম হিসেবে অবশ্যই আমি চাইবো আমার আমার ধর্মটাকে যেন আমি ঠিক মতো মেনটেন করতে পারি। সো আসলে এই বিষয়গুলো এই ধরনের সম্পর্কগুলো যাদের সাথে, না আমার কাছে মনে হয় এই সম্পর্কগুলো আসলে সম্মান জানানো উচিত, শুধু এ জন্মেও না। আমার কাছে মনে হয় যে এই রিলেশনশিপ গুলো পরজন্মেও কাজে দেবে। এই জন্য একটা সম্পর্ককে আসলে সম্মান করে, রেসপেক্ট করে আমার ছোট ভাইয়ের প্রতিষ্ঠান এই ট্রাভেল কোয়েস্ট হলিডেজ এই উদ্বোধনে এসেছি আমি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা নিঃসন্দেহে এর সাথে লেনদেন করতে পারেন। আর আমি তো বলেই দিয়েছি, এখন থেকে ইনশাল্লাহ আমাদের যত বিদেশে যাওয়ার টিকিট, ট্রাভেল ট্যুর যা কিছু সবকিছু এখান থেকেই করব, ওকে দিয়েই করাবো। আর এই আর কি। তো সবাই একটু দোয়া করবেন, ইভেন আমি চাই মানুষ এটা জানুক যে আমি সাথে, মানে ওই যেটা বললাম আর কি, যে সম্পর্ক, পরিবার এই হিসাবে আমি সাথে আছি। তো এখানে অবিশ্বাসের জায়গাটা যেন কোনো কারণে কোনোভাবে না আসে আর কি। আপা, আমরা জানতে চাই যে এইসব ট্রাভেল এজেন্সি তো আমাদের ইন্টারন্যাশনালি যখন আমরা দেখি যে এইসব ট্রাভেল এজেন্সির উপর অনেকে অনেক ধরনের যে আপনি যেটা বললেন যে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে সেখানে বর্ষা যখন এখানে এসেছে আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা কিন্তু আরো উপরে চলে গেল। সেই জায়গা থেকে আমরা কতটুকু অ্যাসুরেন্স দিচ্ছি? না, আমি এটাই বলছি যে আসলে সম্পর্কর জন্য তো অনেক আছে, অনেক মানুষ। আপনার তো সবার সাথে আমার আমার সম্পর্ক, সবার সাথে আমার ওঠা বসা, চিনি জানি, দেখা হয় কোনো প্রোগ্রাম হলে। কিন্তু ওই যে যেটা বললাম যে আসলে পরিবারের সাথে কিন্তু আপনি ওই রকম মানে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না, যেটা আপনার সাথে যায় না। ওই যে বললাম যে কে আপনাকে বুঝবে, কে আপনাকে শুনবে, ইভেন আপনি কতটা সঠিক, আপনি কতটা সত্য, এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে, আপনার পাশে যে থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয়। তো আসলে আমার ছোট ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, বলেই দিলাম আর কি। তো এখানে আসলে 6-9 হওয়ার বা 2 নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবেন সবাই, যে আপনার ছোট ভাইয়ের কাছে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম, এই হয় না সেই হয় না, আমি আছি, বর্ষা, কোনো সমস্যা নাই। মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া নিয়ে আসবে আমার কাছে। এর চাইতে আর কি গ্যারান্টি দিব। একটু নিজের কাজের খবরগুলো একটু যদি আমাদের জানাতেন, যা আপনার কাজগুলো নিয়ে কি আপডেট আছে? কাজ তো হ্যাঁ, এটাই আসলে কথা, নেত্রী দা লিডার। আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যায়, কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন। না, কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটানা চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি। তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নাই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিনিয়র হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, মানে অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলা এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে। আমরা একটা জিনিস জেনেছিলাম যে ওইখান থেকে কিছু জিনিস এডিট করা হবে বা পরিমার্জন করা হবে, এই জিনিসটা কি আসলে মানে কিসের এডিট? মানে ওইখানে গল্পের ক্ষেত্রে কি এখানে কোনো কিছু চেঞ্জ করা হবে কি? আমি তো এটা জানি না, এটা আমি বলতে পারছি না কোনো এডিট কিছু হবে কি, মানে এডিট কি করবে এডিট। আমি শুনেছি যে আমরা শুনেছি যে এই গল্পের মধ্যে কিছু জিনিস একটু কেটে ফেলে দেওয়া হবে বা নতুন কিছু সংযোজন করা হবে, এরকম কোনো কিছু তথ্য আছে কিনা? না, আপনি একটু ক্লিয়ার করে বললে ভালো হতো। তবে আমার জানা মতে এর ধরনের কোনো কিছু আমি জানি না। আচ্ছা, ওকে। আমরা নেক্সট এটা নেতা লিডার ছাড়া আমরা সামনে আর কি সিনেমা তো বেশ কয়েকটাই তো রেডি, যেমন জাজের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন, করেছি, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে।
আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না, দেখেন তো সব, আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছি, সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল, মাল না থাকলে তো শুটিং করা যাবে না। সেক্ষেত্রে কি আমরা বর্ষাকে কি আমরা ফুল পেজ প্রডিউসার হিসেবে আমরা পাবো? উম, না, আমার আসলে এই আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড এর কোনো কিছুতে আমাকে পাবেন না। আমরা কি আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। তাহলে আমরা কেন পাবো, মানে হয় না যে মানুষটাকে আমরা এত স্ক্রিনে দেখেছি, মানুষটা আসলে কোন কুলের জায়গা থেকে? আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা, যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, এসেছি আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম, আহ, এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো, বা ওইটার জন্য যে সিনেমার জন্য সব জান প্রাণ সবকিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক, এরকম কোনো কিছু আমি ভাবিনি। আমি ভেবেছি ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করবো, যতদিন ভালো না লাগে করবো না। তো আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করবো না। থ্যাংক ইউ আপু, ফেসবুকে আপনার ব্যাগ নিয়ে খুব আলোচনা হচ্ছে, যে বর্ষার ব্যাগের দাম একটু যদি জানতে চাই। কোন ব্যাগের দাম কত? আপনি যে ব্যাগগুলো ইউজ করেন, হ্যাঁ, এই যে পাশে যে এটা তো এক একটা এক এক রকম দাম। আচ্ছা, আপনারা সবাইকে এই কথা কেন জিজ্ঞেস করেন? আপনার ফেসবুক জুতার দাম আলোচনা কত, হচ্ছে, ঘড়ির দাম কত, এগুলো কি আপনার জুতা নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা? আলোচনা হচ্ছে ফেসবুকে যে কত দামের হচ্ছে। না না, আসলে ভাই, আপনারা যদি লোগো দেখে ব্র্যান্ড চিনেন, যেটাই ব্র্যান্ড, তাহলে আপনাদের এটা ধারণা করা উচিত যে এটার দাম কত হবে। তো এইগুলো আসলে বলাটা কেমন দেখায়, এটা বইরা বলাটা এগুলো কেমন? আচ্ছা, ব্যবসায়িক বিষয়ে কথা বলি, যেটা হচ্ছে ই কমার্সের কথা বলছি, অনলাইন ভিত্তিক ব্যবসা। বর্তমানে কিন্তু ই কমার্স ব্যবসাটা যে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে টিকিটিং যেটা বলি যে আমরা অনলাইনে যারা টিকিট ক্রয় করি, সেটা কিন্তু অনলাইন, অন্য সেবাগুলো কিন্তু অনলাইন ভিত্তিক আসছে। আপনি ই কমার্স বিষয় বা অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করে বা যারা করে, তাদের প্রতি আপনার মানে কি মতামত থাকবে? না, ওইটাই আমি বললাম, সবার আগে হচ্ছে বিশ্বাস। ইভেন আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে, যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, যে যাদের ব্র্যান্ডের কাছ থেকে, আসলে এটা আপনাকে আসলে নির্বাচন করতে হবে যে আমি এটা কি করব। কারণ টাকাটা তো আপনি দিবেন, টাকাটা আপনি সেটা যেভাবেই পাঠাবেন, টাকাটা তো আপনি পে করেই তো আপনাকে জিনিসটা নিতে হবে, এটা একটা। আর এখন সব মানুষের মনের ভেতরে বা কার মধ্যে কি বিজনেস পলিসি, এটা তো আর আসলে আমি বলতে পারবো না। তবে আমি যেহেতু এখানে আসছি, আমার ফ্যামিলি রিলেটেড প্রোগ্রাম, তো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানেরটা, আমি যেটা বললাম যে কারো কিছু হলে আপনারা নিয়ে আসবেন তাকে আমার বাসায়, আমি সলভ করে দিব। আপু, আরেকটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু বিনোদন অঙ্গনের মানুষ, শিল্পীদের উপরে এক ধরনের মব সৃষ্টি হচ্ছে 5 তারিখের পরে, এবং হচ্ছে মামলা, মিথ্যা মামলা দিচ্ছে। আপনি সে অঙ্গনের মানুষ হয়ে কি বলবেন? মিথ্যা মামলা? মিথ্যা মামলা দিচ্ছে অনেক চিত্রনায়িকা, চিত্রনায়কদের নামে মামলা হচ্ছে, মব হচ্ছে। মিথ্যা মামলাটা কেন হবে, কিসের হচ্ছে বুঝিনি। এটা অনেকেই ধারণা করছে যে মিথ্যা মামলা হচ্ছে। আমি আপনাকে বলি, জায়েদ খান আমেরিকা আছে 2 বছর, জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। এভাবে অনেক, সাজু খাদেম থেকে শুরু করে সিনেমাতে, নাটকে যারা আছে, অপু বিশ্বাস, বলতে পারবো না, অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এগুলো বড় বড় কথাবার্তা, বড় বড় কারবার, আমার মতো সাধারণ মানুষ এত জ্ঞান বুদ্ধি না, নেই। আপনার সহকর্মী তাদের নামে মামলা হচ্ছে, আপনার দায়বদ্ধতার জায়গা থাকে। আসলে অবশ্যই কলিগ হিসেবে এটা আমি চাই না কোনোভাবেই যে আরেকটা শিল্পীর সাথে এটা হোক, কিন্তু এত ডিটেলস জানি না, আর এগুলো একটু কমপ্লিকেটেড। সো এটা খুবই আসলে আমি জানি না এগুলো কিভাবে বলবো বা কিভাবে হ্যান্ডেল করতে হয়।
আপু, সিনেমা ছেড়ে দিলে পরবর্তীতে আপনি কি নিয়ে ব্যস্ত থাকবেন, এটা যদি বলেন। আমার সংসার, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে। আপু, আমার একটা প্রশ্ন ছিল, আপনি যখন এখানে ঢুকলেন, ঢোকার পরেই হচ্ছে একটা কথা বলছিলেন যে আসরের নামাজের আযান দিয়েছে কিনা। জি। আমরা একটা মানে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আপনি মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন বা সিনেমা থেকে দূরে সরে যাচ্ছেন, এই কর্ম বা হচ্ছে ফ্যামিলি সবকিছু মিলিয়েই কিনা আসলে সিনেমা থেকে দূরে সরে, মিডিয়া থেকে দূরে সরে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ধর্মের কথাটা আমি বলবো না, কারণ আমি তো বাই বার্ন জন্ম থেকেই তো আমি মুসলিম। যখন জন্ম হয় কোনো না কোনো ধর্মের মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে, রাইট? তো এই জন্য আমি বলবো না। হ্যাঁ, মানুষের জীবন চলতে চলতে হয়তো অনেক কিছু পরিবর্তন আসে, যে আমি এটা এরকম করতে চাচ্ছি না বা হচ্ছে না, বা এগুলো নিয়ে অনেকে নিজের মতো করে বানিয়ে অনেকে আমাকে অনেক কথাও বলেছে যে আজকে কেন এগুলো বলছে এগুলো বলছে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই বলে, দেখি আজকাল শুনি যে এরকম মাথায় কাপড় দাও না বা এরকম করে আসো সিনেমার নায়িকা, তোমরা আবার ইসলামিক কথা বলো, নামাজ পড়ো। এগুলো তখন আমাদেরকে খুব কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? যে আসলে আমরাও তো মানুষ। কারণ এটা যদি নিয়মে থাকতো যে সিনেমার হিরো হিরোইনরা মানে তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারবে না এভাবে, তাহলে তো এটা সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে যখন আমরা ওমরাতে যাই, হজে যাই, ওই জায়গাটায় আমরা যেতে পারতাম না। কারণ ওইখানে তো সবার জন্য খোলা, উন্মুক্ত, সবাই আসো তোমরা, এই যেভাবে আসার নিয়ম এগুলো মেনটেন করে। তো আমার ধর্ম, আমি মুসলিম, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে কোরআন পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমি ছোটবেলা থেকে কোরআন পড়তে পারি, আর 5 ওয়াক্ত নামাজও আমি পড়ি আপনাদের দোয়ায়। তো চেষ্টা করি যতটুকু চলার। তো এটার জন্যই যে সরে যাচ্ছি বা এরকম কোনো কিছু না। আহ আসলে আমার কাছে মনে হয় যে আমাকে আর মানাবে না 2, 4, 5 বছর পরে। কারণ একটা হিরোইন কিন্তু তাকে খুব সুন্দর দেখাতে হবে, ইয়াং থাকতে হবে, হিরোইনের মতো মানে আছে না যে একটু বয়স 40-র কাছাকাছি, 40 হতে এখন আমার 5-6 বছর বাকি, সেটা বলছি না। মানে শেষ হতে তো এরকমই হয়ে যাবে মনে করি, এই 3, 4, 5টা ছবি যেটা আছে। তো এইগুলোই আসলে রিজন, ধর্মের জন্য না। আর আরেকটা প্রশ্ন, ফেসবুকে আমরা মাঝে মধ্যে দেখি খুব মজার মজার খাবারের ভিডিও হচ্ছে, আপনাদের আপনি যে কুক করছেন, অনন্ত ভাই হচ্ছে সেখানে হেল্প করছে বা তাকে খাওয়াচ্ছেন। আসলে এই রান্নার যে ফ্যাসিলিটেশন, এটা হচ্ছে আসলে কিভাবে গ্রো করলাম? ও, এই রান্নার এই আগ্রহটা আমার মধ্যে আসছে আসলে আমার হাজবেন্ডের সাথে পরিচয়ের পরে থেকেই। আমি জীবনে কখনোই আগে রান্না করতাম না বিয়ের আগে। সর্বপ্রথম আমি তার জন্য রান্না করি হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে, নতুন আলু যে শীতের মধ্যে উঠে, সেটা আমি রান্না করে পাঠিয়েছিলাম, আর পায়েস রান্না করেছিলাম, ওইটাও জীবনের প্রথম। তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই, সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতে রান্না খেলাম, ইলিশ মাছটা এত মজা হয়েছে। বললাম কি বলো আল্লাহ, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, এই প্রথম রান্না করেছি। মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না, রান্না করার আগ্রহটা বেড়ে যায়। তো এই জন্যই আর কি। আর রান্না করতে আমার খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আপু, আপনার সবথেকে পপুলার রান্নাটা কি, মানে যেটা ভাই কি আপনাকে পছন্দ করেছে? সবই তো পপুলার আমার হাতে রান্না, তার কাছে। পায়েসটা খুব পছন্দ করে, আমার হাতের পায়েসটা খুব পছন্দ করে। প্লাস হচ্ছে আমার হাতের গরুর মাংসের ভুনা খুব পছন্দ করে, হাঁসের মাংস খুব পছন্দ করে। জন্মদিনে বিশেষ করে কি করেন আসলে? আপনার ভাইয়ার জন্মদিনে তার পছন্দের খাওয়াগুলি আমি রান্না করি। মানে তার পছন্দের খাবারের লিস্টে আপনার কাছে আসলে ও খুব বাঙালি টাইপের একটা ছিল, যেটা সত্যি। যখন সে ডায়েট করে সে ফুল ডায়েট, আবার যখন সে ডায়েট করে না তার প্রতিদিন একটু বাংলা খাবার খেতেই হয়, আর খেতে হবে। ওই তার যেগুলো পছন্দ, পায়েস, গরুর মাংস বা হাঁসের মাংস বা ওই যে চালের আটার রুটি হয় না, সাদা রুটিগুলো, এইগুলো, এই সবগুলোই আর কি। হ্যাঁ, আপনারা কোথাকার কথা কোথায় নিয়ে আসেন? না, আমি কখনো নীলা মার্কেটে যাইনি। নীলা মার্কেট তো আমি শুনেছি যে নীলা মার্কেটে হাঁসের মাংস নাকি খুব মজা, যে ভিডিওতে আসে না, একটা মেয়ে রান্না করে। আমি যাবো রিসেন্টলি, এটা নিয়ে খুব কথা হচ্ছে শুনতেছি। তো এটা আমি সত্যিই যাবো হাঁসের মাংস খেতে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আপনার ছবিতে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্ট করে, নেগেটিভ গুলো কি করে নেন এবং পজিটিভ গুলো কেমন করে? সবাই তো আমাকে ভালোবাসবে না, এটাই স্বাভাবিক। এখানে 100টা কমেন্টস পড়লে 100টাই কেন আমার পক্ষে হতে হবে? যেগুলো আমার বিপক্ষে হবে, যেগুলো নেগেটিভ থাকে,
ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না, ডিসলাইক করছে, ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি। সোশ্যাল মিডিয়ায় লেখালেখির ক্ষেত্রে কতটুকু বাইন্ডিং আছে আসলে, কারণ একজন অভিনেত্রী বা অভিনেতা সেলিব্রিটির পক্ষে কতটুকু লেখা সম্ভব মানে কি নিয়ে? কোনো বিষয় নিয়ে আমি সঠিকভাবে মত প্রকাশ করতে পারি কিনা? আমি তো করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। আমি তো কোনো কিছু ভয় পাই না, কারণ আমার নিজের মধ্যে কোনো ভয় নেই। আমার মধ্যে যখন কোনো ভয় নেই, আমি লিখতেও ভয় পাবো না, কারণ আহ, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। খুব সুন্দর আছি, খুব সুন্দর যাচ্ছি, বিদেশ যাচ্ছি, আসতেছি, যখন এয়ারপোর্টে যাচ্ছি ইমিগ্রেশন পুলিশরা অনেক সম্মান দেয়, অনেক সম্মান আগায় আসে, কথা বলে, ছবি তুলে। ইভেন চলছে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ চলছে, ঠিক আছে, বাট এই যে সম্মানটা এখনো আছে, এটা তো আসলে টাকা দেখে না সম্ভব নয়। আপনি আমরা রিসেন্টলি দেখেছিলাম দেশের বাইরে গিয়েছিলেন, তো দেশের বাইরে গিয়ে মজার কোনো স্মৃতি আছে কিনা এরকম? প্রতি মাসে আমি বিদেশ যাই, আমার মাসে 2 বার যাই, অনেক স্মৃতি বলা মুশকিল। তারপর এমন কিছু স্মৃতি আছে না যে আবার ওই একই দেশে গেলে মনে হয় যে এইটা আবার ঘটবে কিনা? লাস্ট রোজার ঈদে মেবি কোথায় গেলাম, টোকিওতে, জাপানে। হ্যাঁ, ওখানে ওই যে অকশন হয় আর কি, টুনা ফিশ, পৃথিবীর সবচেয়ে বড় বড় টুনা ফিশ তারা ধরে নিয়ে এসে এটা সকালবেলা খুব ভোরে সূর্য ওঠার আগেই আবার এটা বিক্রি হয়ে যায় অকশনে উঠে। তো খুব ভোর 4টার সময় ঘুম থেকে উঠলাম, গেলাম, বাচ্চাদেরকে তো উঠবে না আম্মু, কি ফিশ দেখতে তুমি মার্কেটে নিয়ে যাবা, হোটেলেই থাকে। তাড়াহুড়ো করে গেলাম, যে দেখি যে সব ফিশ শেষ। আমরা যাওয়ার আগে, ওই দিন আরো আগে তাড়াহুড়ো করে বিক্রি হয়ে গেছে। এটা একটা মজার বিষয় ছিল, যত কষ্ট করে ঘুম থেকে উঠে গেলে। এমনি তো 3 ঘন্টা প্লাস জাপান আমাদের দেশ থেকে, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা ঘুমের। সেটা একটা। আর আর কি, লাস্ট মনে হয় ব্যাংককে গেলাম, কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি, মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে, বাট এরকম আসেনি। তো ওই আর কি, কি আর করা, লাস্ট মোমেন্টে গেছে, ওটাও খেতে পারলাম। এটাও বলতে পারেন মজা বা দুঃখ, কি বলবো জানি না। এরকম ঘটনা তো অনেক ছোটখাটো আছে, ওগুলো মনে থাকে না আর কি সব। আপু, নায়িকারা বিদেশে গেলে অনেক সমালোচনা হয়, ফেসবুকে যখন ছবি দেওয়া হয়, এগুলো কিভাবে নেয়? আমার ক্ষেত্রেও করেনি, তো আমি তো এটার দুঃখ বুঝবো না। আপু, সোশ্যাল মিডিয়ায় আপনার অজান্তে অনেক সময় অনেক ভিডিও ক্লিপ বা অনেক ছবি ভাইরাল হয়, বা এখন এআই যে উচ্চারণটা চলছে, কখনো এই ভাইরাল বিড়ম্বনার শিকার হয়েছে? হ্যাঁ, রিসেন্টলি মনে হয় কোথায়, মাঝখানে লোক আমার মনে হয় আমি দাঁড়িয়েছিলাম, জাস্ট আপনার ভাইয়ের পাশে আমি দাঁড়াইছিলাম, একটা মেয়ে মেবি ছবি তুলছিল, সামনে এসে সেলফি তুলছিল। মানে আছে না, যেমন এখন আমি একটু আমার কাশি দিব বা হাসি দিব বা আমি টিস্যু দিয়ে নাক মুছবো, এটাকে যদি আপনারা এখন টেনে লম্বা করে বলেন না, মুখটাকে ভেক্সিতে দাঁড়ায় আছে, সো ব্যাড। এগুলো খুব খারাপ। প্লিজ আপনারা এটা কারোর সাথেই করবেন না, কারণ একটা মানুষ চলবে, তার ভঙ্গিমা চেঞ্জ হবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হবে, এগুলোকে আপনারা হাইলাইট করেন না। ওকে, বাই। আপু, আরেকটা প্রশ্ন, আপু আরেকটা প্রশ্ন, যেহেতু আচ্ছা, বর্তমান আপনারা সময় এগুলো বলবেন না, এটা হ্যাঁ, বলবো। প্লিজ আপনারা এগুলো নিয়ে করেন না। বলবো, এটা দিয়ে তো বললেনি। কখনো কি এমন হয়েছে? আর প্রশ্নটা করি না, বর্তমানে নারীরা বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে, সংসদ ভবনের সামনে আমরা দেখেছি নারীর পক্ষ যারা আছে তারা আন্দোলন করেছে, নারীরা বর্তমানে সেফ না। আপনি কি মনে করেন বাংলাদেশের নারীরা এখন সেফ? এটা আসলে ভাইয়া বিভিন্ন রকম খবর আসতেছে, তো শুধু এই রিলেটেড না। বাংলাদেশে এমন এমন খবর দেখছি প্রতিদিন, এগুলো আসলে ঠিক না। তবে একটা মেয়ে যদি সে মনে করে যে আমি এই দেশে নিরাপদ না, তাহলে আমার কাছে মনে হয় যে আমি অবশ্যই বলবো যে সেই মেয়েটা অবশ্যই সে কোনো না কোনো হয়রানির শিকার হয়েছে বলেই সে এটা বলেছে, না হলে তো কেমনি এমনি এসে বলে না। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে এগুলোতে যদি কোথাও কোনো, আমি জানি না, এগুলো যারা ভালো বুঝে, যারা এগুলো ঠিক করা উচিত। আপু, last একটা question। আপু, last একটা question। ভাইয়া, আপু, আমরা কিন্তু আমরা আসলাম ট্রাভেল এজেন্সি ওপেনিং এ, বললাম আমার ছোট ভাই এটা, আপনারা প্লিজ এটাকে হাইলাইট করেন। ট্রাভেলস থেকে ফার্স্ট টিকিট কেটে কোথায় যেতে চাচ্ছেন অনন্ত ভাইয়াকে নিয়ে? আমি ওমরাতে যেতে চাই ইনশাআল্লাহ। এই মাসের শেষে যেতে চেয়েছিলাম ওমরাতে, কিন্তু আমার বড় ছেলেটার পরীক্ষার জন্য আমি দেখিনি, পরে দেখলাম, পরে ক্যান্সেল করছি। তো ইনশাআল্লাহ এখানে যাব, আর যদি কোনো কারণ না হয় তাহলে হয়তো মেবি থাইল্যান্ড কাছে আছে, এখানেই যাব। আপু, এবারে কি ফার্স্ট টাইম নাকি উমরা করা হয়েছে? আমি এই কোশ্চেন উত্তর আমি দেব না। কতবার করা হয়েছে আপু? সেটা
আপু এখানে একটু দাঁড়াবেন ছবি